এমন এক সময়ে বাস করছি যেখানে শিরোনামগুলো মুহূর্তেই পাল্টে যায়। কখনো পর্দার আড়ালের ঘটনাগুলোই বদলে দেয় ভূ রাজনীতির মানচিত্র। ইরাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণ, পরে মধ্যপ্রাচ্য সহ অন্য দেশগুলোর পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়া, এক মহাকালের সন্ধিক্ষণে বিশ্ব রাজনীতি। সব মিলিয়ে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছে কিনা সেটি এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। দর্শক, সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার চুলচেরা বিশ্লেষণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির সাপ্তাহিক আয়োজন ওয়ার্ল্ড ইনসাইটে। আপনাদের সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। শুরুতেই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল প্রসঙ্গ। পশ্চিম আকাশ থেকে নেমে আসা আগুনের গোলায় স্তব্ধ হয়ে গেছে ইরানের হৃদস্পন্দন। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের আধ্যাত্মিক ও রাজনৈতিক দিশারি আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু ইরানের সুপ্রিম লিডারই নন, এই হামলায় বিলীন হয়েছেন আইআরজিসির শীর্ষ নেতৃত্ব। আজ শোকাতুর তেহরান, নির্বাক বিশ্ববিবেক। মাশহাদের এক অতি সাধারণ পরিবারে যার জন্ম, চরম আর্থিক অনটন যাকে শৈশবে আলিঙ্গন করেছিল, সেই মেধাবী তরুণী একদিন হয়ে উঠেছিলেন প্রতিরোধের প্রতীক। অভাব যাকে দমাতে পারেনি, বরং শানিত করেছিল তার নেতৃত্বের সংকল্পকে। 1989 সালে ইমাম খোমেনির উত্তরাধিকার কাঁধে নিয়ে তিনি শুরু করেছিলেন এক দুর্গম পথ চলা। দীর্ঘ 3.5 দশকের সেই পথ ছিল সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে কথা বলার অদম্য সাহস আর মাথা উঁচু করে দাঁড়ানোর পথ। তাঁর শাসনামলে ইরান কেবল একটি দেশ নয়, বরং হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের এক দুর্ভেদ্য দুর্গ। জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক অপরাজেয় সামরিক কাঠামো। কিন্তু সেই স্বনির্ভরতায় কাল হলো তাঁর। পরমাণু কর্মসূচির ধোঁয়া তুলে পশ্চিমা শক্তি তাকে চিহ্নিত করেছিল তাদের পথের প্রধান কাঁটা হিসেবে। ইসরায়েলের কাছে তিনি ছিলেন এক মূর্ত আতঙ্ক। অবশেষে ষড়যন্ত্রের নীল নকশায় পরমাণু অজুহাতের আড়ালে এক সুপরিকল্পিত হামলায় স্তব্ধ করে দেয়া হল তার কণ্ঠস্বর। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের ইতি ঘটল বোমার আঘাতে, কিন্তু রেখে গেলেন এক আপসহীন আদর্শের উত্তরাধিকার। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ ফেটে পড়েছে তীব্র প্রতিবাদে। শোক আর ক্ষোভের আগ্নেয়গিরি এখন তেহরানের রাস্তায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। বুধবার বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদে ইমাম রেজা মাজারে খামেনির পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স্ট নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শোকাতুর মানুষের অভূতপূর্ব সমাগম সামাল দিতে এবং সার্বিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামেনি নেই, কিন্তু তাঁর দেখানো প্রতিরোধের পথ রয়ে গেছে কোটি মানুষের হৃদয়ে। একটি নক্ষত্রের পতন হয়তো হয়েছে, কিন্তু সেই রক্তবীজ থেকে জন্ম নেওয়া প্রতিরোধ আগামী দিনে কোন নতুন ইতিহাসের জন্ম দেয়, এখন সেটি দেখার বিষয়। প্রায় 4 দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সামনে এসেছে বড় প্রশ্ন: কে আসতে চলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে? নতুন সুপ্রিম লিডার হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে খামেনি পুত্র মোস্তফা হোসেন খামেনির নাম। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা সময়ের অপচয় হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই এখন তেহরানে ঘুরপাক খাচ্ছে উত্তরসূরি নির্ধারণের আলোচনা। নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ইরানের সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সর্বোচ্চ নেতা হতে হলে জ্যেষ্ঠ শিয়া ধর্মতাত্ত্বিক হতে হবে এবং তাকে নির্বাচিত করবে বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত ধর্মীয় পরিষদ। মারা যাওয়ার আগেই ক্ষমতা হস্তান্তরের একটি পরিকল্পনা রেখে গেছেন খামেনি।
গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য ৩ জন উত্তরসূরির নাম নির্ধারণ করেন। তারা হলেন মুজতবা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহদি মীর ভাগেরি, হাসান খুমেনি এবং হাশেম হোসাইনি বুশেরি। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে খামেনি পুত্র মুজতবা হুসাইন খামেনির নাম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, এক বৈঠকে মুজতবা হুসাইনি খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নিয়েছে দেশটির ক্ষমতাসীন কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস। বৈঠক সংশ্লিষ্ট ৩টা সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে ইরানের প্রভাবশালী সামরিক শক্তি ইসলামী ন্যাশনাল গার্ড। বিপ্লবী গার্ডের চাপ ও সমর্থনই মুজতবার পক্ষে সংখ্যাগরিষ্ঠ মত গড়ে ওঠে। মুজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে উচ্চ রাষ্ট্রীয় পদে ছিলেন না, তবু নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব ছিল বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেহরান থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসেনি। রাষ্ট্রীয় মাধ্যমও বিষয়টি নিশ্চিত করেনি। ফলে আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হলেও ইরানের অভ্যন্তরীণ অবস্থান পুরোপুরি পরিষ্কার নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না তিনি। ট্রাম্প বলেন, খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুক্ত থাকতে হবে। আগের নেতৃত্বের নীতি অব্যাহত রাখবে এমন কোনো নতুন ইরানি নেতাকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অনেকেই প্রাণ হারালেও দমে যায়নি ইরান। শোককে শক্তিতে পরিণত করেই পাল্টা আক্রমণ করছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ওদিকে পাল্টা হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশে ইরানের বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিজেদের নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এরই মধ্যে দেশ জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন সংযুক্ত আরব আমিরাতে বারবার হামলা চালিয়েছে ইরান। এ অবস্থায় নিজেদের দেশে থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার কথা বিবেচনা করছে দেশটি। এমন পদক্ষেপ নেওয়া হলে তেহরানের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বন্ধ হয়ে যেতে পারে। আঞ্চলিক সংকট নিরসনে বৃহস্পতিবার আলোচনায় বসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ সময় দুদেশের নেতারা গত এক সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান। ওদিকে বৃহস্পতিবার তেল আবিব সহ ইরানের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় তারা ক্লাস্টার বোমাযুক্ত খাইবার শেকার নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওদিকে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের মাঝঘারা শহরে এক শিশুসহ 4 জন নিহত হয়েছেন।
এছাড়া শুক্রবার সকালে তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এই অভিযানের মাধ্যমে ইরানি শাসন ব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় ইরান জুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৩০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের পাশাপাশি চলছে হুমকি ও পাল্টা হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সক্ষমতা প্রতি ঘন্টায় গুড়িয়ে দেওয়া হবে, তবে এখনই সেখানে স্থল হামলা চালানো শুধুই সময়ের অপচয়। ওদিকে মার্কিন সেনাদের স্থল হামলা ঠেকাতে ইরানও পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দুপক্ষের অনমনীয় মানসিকতা যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ দিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানে হামলা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা। বিরোধীরা মনে করেন, চলমান সংঘাতের সময় প্রেসিডেন্টের হাতে সামরিক সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট ক্ষমতা থাকা জরুরি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়ে যেতে পারবে না বলে ইরানের যে ধারণা রয়েছে তা একটি বড় ভুল। এই অভিযান চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এবং মানসিক ইচ্ছা যুক্তরাষ্ট্রের রয়েছে। গোলাবারুদের কোনো ঘাটতি নেই। রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক অস্ত্রের যে মজুদ রয়েছে তা দিয়ে যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চালিয়ে নেওয়া সম্ভব। এদিকে হোয়াইট হাউসে এক বক্তৃতায় ইরানে কার্যকর উপায়ে হামলা পরিচালনার জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের এখন কোনো বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সেখানে স্থল সেনা পাঠানো এখন সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। ওদিকে এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল সেনা মোতায়েন করে তবে ইরান তা মোকাবিলা করতে সক্ষম। এমন পদক্ষেপ আক্রমণকারীদের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসারও সুযোগ নেই। অন্যদিকে উত্তেজনা বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ও সমঝোতাই সবচেয়ে কার্যকর পথ। উত্তপ্ত ভূ রাজনীতির আরও খবর জানাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ওয়ার্ল্ড ইনসাইটে। বিপদে পাশে দাঁড়ান যিনি, তিনি তো প্রকৃত বন্ধু। সেই আলোকে বিচার করা যেতে পারে ইরানের আজকের পরিস্থিতিকে। প্রাকৃতিক সম্পদে পূর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে নিজেদের প্রয়োজনে অনেক রাষ্ট্র সুবিধাজনক দামে তেল গ্যাস নিয়েছে, অথচ দেশটির এমন সংঘাতময় পরিস্থিতিতে কোনো রাষ্ট্রকেই তেহরানের পাশে দেখা যাচ্ছে না। ইরান বিশ্লেষকদের অনেকের মতে গত ৪৭ বছরে তেহরানের বিপ্লবী সরকার পশ্চিমের চাপ প্রতিহত করে আন্তর্জাতিক মহলে কারোর সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। আর এজন্যই হয়তো ইরান বিশ্বের প্রথম পরাশক্তি হয়েও আজ দেশটির প্রকৃত অর্থে বন্ধুহীন। গত বছর জুনের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো যখন ইরানে হামলা চালিয়েছিল, তখনও ইরানের বন্ধু রাষ্ট্র হিসেবে সুবিদিত রাশিয়া ও চীনকে তেহরানের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়নি। এমনকি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়েও আন্তর্জাতিক মহলে কোনো শোরগোলও তোলেনি ইরানের পরম শক্তিধর দুই বন্ধু রাষ্ট্র। সে বছর ২২ জুন টাইমের এক প্রতিবেদনে বলা হয়, তেহরান আশা করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে উপসাগরীয় আরব দেশগুলো ইরানকে সহায়তা করবে,
কিন্তু বাস্তবে দেখা গেল সেই অঞ্চলে ইরানের সত্যিকারের কোনো বন্ধুই নেই। এবার আসি চলমান যুদ্ধ প্রসঙ্গে। শান্তি আলোচনা চলমান অবস্থায় ইরানের দ্বিতীয়বারের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত সামরিক অভিযানের মধ্যে দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনেকের দৃষ্টি কেড়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি চাপ ও ইসরায়েলি সহায়তা ট্রাম্পকে ইরান হামলায় উদ্বুদ্ধ করেছিল। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে ইরান যুক্তরাষ্ট্রের জন্য এখনই কোনো হুমকি ছিল না। সব আন্তর্জাতিক আইনকে চরমভাবে উপেক্ষা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর মরণ আঘাত এনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। খনিজ সমৃদ্ধ অথচ অপেক্ষাকৃত অনেক দুর্বল এই দেশটি এখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। গত 28 ফেব্রুয়ারি ভার্জিনিয়া ভিত্তিক রাজনৈতিক সাময়িকী পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান থেকে মস্কোয় ফোন দেওয়া হয়েছিল। ওপাশ থেকে অর্থাৎ মস্কো থেকে শুধু সহানুভূতি প্রকাশ করা হয়, সমর্থনের আশ্বাস দেওয়া হয় মৌখিকভাবে। ওদিকে রয়টার্সের এক প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ইরান হামলায় চীনের নিন্দা, যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও মিত্রদের চাপ যখন ইরানের বিরুদ্ধে, তখন মস্কোর মতো বেইজিংকেও নিন্দা ও সহানুভূতির মধ্যেই বন্দী থাকতে দেখা গেল। তবে কি সত্যি ইরানের কোনো বন্ধু নেই? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির পশ্চিম ও দক্ষিণের আরব এবং উত্তর পূবের অনারব মুসলিম দেশের সরকারগুলোর সঙ্গে ইরানের দূরত্ব হঠাৎ অনেক বেড়ে যায়। এর মূল কারণ ধর্মীয় মতভেদ। অন্যদিকে তেহরানের কট্টরপন্থী শাসকদের যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো শত্রু আখ্যা দেয় ধীরে ধীরে ইরান একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে গুটি কয়েক রাষ্ট্র হোয়াইট হাউসের নীতির বিরোধিতা করে, ইরানকে সেসব রাষ্ট্রের সঙ্গেই সখ্যতা রেখে চলতে হয়েছে। পাশাপাশি ইরানকে তার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী পররাষ্ট্রনীতির কারণে এই দুই দেশের ক্রমাগত আক্রমণ মোকাবিলা করতে হয়েছে। বিশ্লেষকদের মতে অবরোধ নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে নিয়ে ইরানকে ধীরে ধীরে বিশ্ব অর্থ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। বহির্বিশ্বের ইরান নিজেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ মুখ হিসেবে প্রচার করে, আবার সেই দেশের সরকারি বাহিনীর হাতে নিরীহ বিক্ষোভকারীরা নিহত হন। এমন বাস্তবতায় ইরান আন্তর্জাতিক মহলে সহমর্মিতা হারায়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমানোর পাশাপাশি নিজেদের প্রভাব বাড়াতে ইরান প্রতিবেশী ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের জনগণের একাংশকে নিয়ে প্রতিরোধ বলয় নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এসব সংগঠন ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের দিক থেকে ইরানের ক্ষমতাসীনদের অনুগত হওয়ায় তেহরান সরকারকে উন্নত দেশগুলো সন্ত্রাসীদের মদতদাতা হিসেবে গণ্য করতে শুরু করে। আবার ইরানের সমর্থনপুষ্ট এসব সশস্ত্র গোষ্ঠী নিজ নিজ দেশে প্রথমে প্রতিরোধ যোদ্ধা ও পরে অরাজকতার প্রতীক হয়ে ওঠে। তাদের সামরিক শক্তি নিজ নিজ দেশকে কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত করে। ফলে ইরান সরকার নিজ দেশের জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জনগণের কাছেও স্বৈরাচার তকমা পেতে থাকে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে দেখা যায়, বিশ্বের প্রথম পরাশক্তি হিসেবে খ্যাত পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার ইরান এখন প্রকৃত অর্থেই এক বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলার পর খনিজ সমৃদ্ধ ইরানের বন্ধুহীনতা আরও সুস্পষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার বিপরীতে তেহরানের পাল্টা প্রতিরোধ যুদ্ধের সমীকরণকে এক জটিল মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হোয়াইট হাউস ও পেন্টাগন এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনসমর্থন হারাতে পারেন। সব মিলিয়ে তেহরানের উপর হামলা বন্ধ না হলে এই আগুনের শিখা কেবল মধ্যপ্রাচ্য নয়, ওয়াশিংটনের মসনদকেও কাঁপিয়ে দিতে পারে বলে মনে করছেন রিপাবলিক কৌশলবিদরা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইরানও বসে নেই। প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তার। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলো এখন ইরানের লক্ষ্যবস্তু। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে পাল্টা আঘাত হানছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। যুদ্ধের এই ভয়াবহতা কেবল সামরিক ফ্রন্টেই সীমাবদ্ধ নয়, এর মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ইরানে 1230 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে 180 জনই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইরানের অন্তত 13টি স্বাস্থ্য কেন্দ্র এবং অসংখ্য বেসামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ধারণা করছে এই লড়াই আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও উন্নত সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে লিবিয়া বা ইরাকের মতো ইরানের শাসন ব্যবস্থা এক ধাক্কায় ভেঙে পড়বে, এমন ভুল ধারণার বশবর্তী হয়ে এই অভিযান শুরু করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরান কেবল প্রতিরোধই করছে না, বরং যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। আজারবাইজান থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত এই যুদ্ধের আঁচ পৌঁছে গেছে। ইতালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, যা বিশ্ব রাজনীতিতে মেরুকরণ স্পষ্ট করছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ এখন খোদ ডোনাল্ড ট্রাম্পের জন্যই বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয়লাভের যে ক্ষীণ সম্ভাবনা ছিল, যুদ্ধের এই দীর্ঘসূত্রতা এবং সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় তা আরও ফিকে করে দিচ্ছে বলে মনে করছেন রিপাবলিকান কৌশলবিদরা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত এখন কেবল রণাঙ্গনে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বের অর্থনীতির উপর এক কালো মেঘ হয়ে দেখা দিয়েছে। হামলার ভয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় গত এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে 25%-এরও বেশি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হওয়ার পর কৌশলগত পদক্ষেপ হিসেবে অঘোষিতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যে ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে গেছে। তেল মজুদ রাখার পর্যাপ্ত স্টোরেজ না থাকায় কুয়েতে কিছু খনি থেকে উৎপাদন কমানোর খবর আসে। এরপর ব্রেন্ট ক্রুড তেলের দাম শুক্রবার এক পর্যায়ে $91.89 পৌঁছায়। 2024 সালের এপ্রিলের পর এটি তেলের সর্বোচ্চ দাম। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের বিশেষজ্ঞদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল মজুদ রাখার ক্ষমতা আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমনটা হলে দেশগুলো উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। বন্ধ হওয়া খনি থেকে পুনরায় উৎপাদন শুরু করা অত্যন্ত ব্যয়বহুল এবং এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এ কারণে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এদিকে বিশ্বের মোট এলএনজি রপ্তানির প্রায় 20%ই কাতার সরবরাহ করে থাকে। ইরানের ড্রোন হামলায় কাতারের একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুদ্ধ এখনই থেমে গেলেও কাতার থেকে এলএনজি রপ্তানি আবার শুরু করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। যুদ্ধ যদি অব্যাহত থাকে তবে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সব রপ্তানিকারক দেশ জ্বালানি উৎপাদন বন্ধ করে দিতে পারে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এর সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাত থেকে শুরু করে নিত্যপণ্যের উৎপাদন খরচ পর্যন্ত।
সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ভয়ে অনেক দেশ আগাম তেল মজুত করতে শুরু করেছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। পরিস্থিতি শান্ত না হলে আগামী কয়েক মাস বিশ্ববাসীকে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হতে পারে। আজকের আলোচিত খবরটি হয়তো আগামীর বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস। তাই আমরা চেষ্টা করেছি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। আগামী সপ্তাহে নতুন কোনো সমীকরণ আর রহস্যের সমাধান নিয়ে আবারও দেখা হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন এবং চোখ রাখুন গ্রিন টেলিভিশনে।